সো আসসালামু আলাইকুম। আমরা এতদিন পর্যন্ত যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের বইয়ের ৮টা অর্গানিজম, এগুলার স্ট্রাকচারটা গুলা কিরকম, এগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা এগুলা সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়, অর্থাৎ টোটাল রিপ্রোডাকশনটা কিভাবে হয় ওটাই দেখবো। সাধারণত রিপ্রোডাকশন দুই ধরনের। একটা রিপ্রোডাকশন ডিফার করে। ফর এক্সাম্পল, রিপ্রোডাকশন যেটা বডি দিয়ে হয়, যেটা অযৌন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা সাধারণত অঙ্গজ প্রজনন নামে আমরা চিনি। ওই রিপ্রোডাকশনটা সাধারণত সবার জন্যই সেম হয়। দ্বিবিভাজন ইভেন আমরা যখন দেখব ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে এনজিওস্পার্মে যখন আসবো, তখন একটা বট গাছের ডাল যদি কেটে নিয়ে আমরা মাটিতে পুঁতে দিই, ওটাও থেকেও গাছ হবে। এটা হচ্ছে অঙ্গজ। এখানে কোনো দুইটা ক্রোমোজোমের মিলন হয়নি, দুইটা নিউক্লিয়াসের মিলন হয়নি। সো এটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা যাবে না। আমাদের কাজ অ্যাসেক্সুয়াল নিয়ে না। অ্যাসেক্সুয়ালটা খুবই ইজি, সবগুলোর ক্ষেত্রে সাধারণত সেম প্যাটার্ন ফলো করে। একটা জিনিস ভেঙে দুই ভাগ হবে, দুইটা আলাদা গাছ হবে। সো আজকে আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আসলে কিভাবে আমরা দেখব, কম্পারিজন করলে কিভাবে আমরা একটা প্যাটার্ন বের করতে পারি। ফর এক্সাম্পল, শুরুতে আমাদের বুঝতে হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে কি বোঝায়। রিপ্রোডাকশনে আমরা যখন মিওসিস পড়তেছিলাম, আমরা মিওসিসে দেখছিলাম নরমালি একটা সেলে 23 জোড়া ক্রোমোজোম থাকে। অর্থাৎ ফাদার ক্রোমোজোম থাকে, আবার মাদার ক্রোমোজোমও থাকে। নরমালি ফাদার ক্রোমোজোম মাদার ক্রোমোজোম দুইটাই থাকে। সো মিওসিসের আগে একটা সেল ডিভিশন হয়। একটা মিওসিস ওয়ানে একটা কাজ হয়, এই দুইজনকে আলাদা করে ফেলা হয়। আমরা পড়ছিলাম আলাদা করলে আমরা দেখি যে একটু আগে প্রত্যেকটা সেলের মধ্যে এক জোড়া করে ক্রোমোজোম ছিল, অর্থাৎ 2n ছিল। এখন ভেঙে গিয়ে কি হয়েছে, এন হয়েছে, একটা করে হয়েছে। এবং এই এন গুলা, এটা ছিল একটা গাছের, সেম গাছের বা সেম সেলের দুইটা ভাগ হয়ে গেল এন এন। অন্য আরেকটা গাছের যখন এন বা অন্য আরেকটা ফুলের সাথে যখন ফিউজ হবে, অন্য আরেকটার এন এর সাথে যখন ফিউজ হবে, তখন দেখা যাচ্ছে এরা 2n ফর্ম করতেছে। এবং এটাকে আমরা বলতেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ দুইটা নিউক্লিয়াস অবশ্যই ফিউজ করা লাগবে। এবং আমাদের এটা মাথায় রাখা লাগবে, এখানের মধ্যে এই সেলটা হচ্ছে মেল সেল, আর এই সেলটা হচ্ছে ফিমেল সেল। মেল ফিমেলের এন গুলা যখন ফিউজ করে তখন আলটিমেটলি 2n ফর্ম করে। এটা ছিল আমাদের মিওসিসের আইডিয়াটা। সো আমরা এখন দেখি ভাইরাসের ক্ষেত্রে কেন মিওসিসের প্রশ্ন নাই। কারণ ভাইরাসের ক্ষেত্রে ক্রোমোজোমেরই প্রশ্ন নেই। আমরা যে শুরুতে ক্রোমোজোম ভাগ করার প্রশ্নটা বলতেছি, এন হবে 2n হবে, ওই প্রশ্নটাই নেই। কারণ ভাইরাসের স্ট্রাকচারটা আমরা জানি, এটা হচ্ছে এসেলুলার, এটা হচ্ছে এসেলুলার। এবং ডিএনএ বাদে এখানে কিছু নাই, এখানে কোনো প্রোটিন নাই। কারণ কি, ভাইরাসের কোনো রাইবোজোম নাই। ডিএনএ প্লাস প্রোটিন করে যে ক্রোমোজোম হবে, ওই সুযোগ এখানে নেই। তার মানে কোনো ক্রোমোজোম না থাকলে মিওসিস অফ। সো এখানে রিপ্রোডাকশনটা সাধারণত আমরা যেটা দেখতে পাই, এখানে রিপ্রোডাকশনটা অনেকটা নির্ভর করে ব্যাকটেরিয়ার উপর। আমরা যদি ব্যাকটেরিয়া ফাজের দিকে তাকাই, ব্যাকটেরিয়া না মানে যে কোনো একটা অন্য একটা হোস্ট সেলের উপর আমরা যদি দেখি, ব্যাকটেরিয়া ফাজের মধ্যে ভাইরাসটা অ্যাটাক করতো, এর মধ্যে ডিএনএটাকে প্রবেশ করায় দিত, এবং ব্যাকটেরিয়াল ডিএনএটাকে আলটিমেটলি কাজ করতে দিত না, নষ্ট করে ফেলতো। অন্যদিকে এখানে যে রাইবোজোম গুলো আছে, এগুলাকে ইউজ করে আলটিমেটলি এই ডিএনএ গুলার জন্য, রেপ্লিকেট করার জন্য যে প্রোটিন গুলা লাগে ওগুলা তৈরি করতো, এবং আলটিমেটলি রেপ্লিকেট করতো। সাথে সাথে কি তৈরি করতো, কভারিং যে প্রোটিন গুলা থাকে, আমরা জানি ভাইরাল স্ট্রাকচারটা হচ্ছে বাইরের প্রোটিন আর ভিতরে ডিএনএ, এই জিনিসগুলা কভারিং প্রোটিনটা তৈরি করতো হচ্ছে ভাইরাসটা। এভাবে একটা রিপ্রোডাকশন হইতো, যেটাকে আমরা সেক্সুয়াল বলতে পারি না, কারণ এখানে কোনো ফিউশনের প্রশ্ন নেই। এবং এটাকে ধ্বংস করে ফেলতো, যেহেতু লাইসিস করতেছে, উল্টা এটাকে বলা হতো লাইটিক চক্র। অর্থাৎ প্রথমটাতে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের কোনো নমুনা পাচ্ছি না। ওকে, এরপর ভাইরাসের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটু এক স্টেপ চেঞ্জ হয়েছে, খুব একটা ডিফারেন্স নাই। যেমন এখানে ভাইরাস নিজের বডিতে তার ডিএনএটাকে ডাবল করতে পারতেছিল না, কিন্তু ব্যাকটেরিয়ার তো রাইবোজোম আছে। সো সে একটা পজিটিভ একটা কন্ডিশনে আছে, তার নিজের তো রাইবোজোম আছে। সো সে যে কাজটা করে, ভাইরাস যে কাজটা করে, সে জাস্ট সেই কাজটা তার নিজের বডিতে করতে পারে। এটাই তার সুবিধা। এর বাইরে সে আসলে কিছুই করে না। ভাইরাস যেরকম নিজের ডিএনএটাকে ডাবল করতেছিল, সেও এক্স্যাক্টলি সেই কাজটাই করবে, নিজের ডিএনএটাকে ডাবল করবে। আমরা যদি দেখতে চেষ্টা করি, নিজের ডিএনএটাকে ডাবল করলো। এবং আমরা জানি এখানে মেসোজোম নামক একটা এরিয়া থাকে, যেখানে এই ডিএনএটা কাটা হয়, এবং আলটিমেটলি দুইটা ব্যাকটেরিয়া হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। শুধুমাত্র ভাইরাসের মধ্যে যদি আমরা রাইবোজোমটা দিয়ে দিতাম, তাইলে তারাও নিজে নিজে এভাবে হাফ হয়ে যেতে পারতো।
সো তাদের ক্ষেত্রে একটাই মৌলিক ডিফারেন্স, ভাইরাসের ক্ষেত্রে রাইবোজোমটা নেই। এবার আরেকটু সামনে আগাই। এই পর্যন্ত আমরা ক্রোমোজোমের কোনো প্রশ্ন পাইনি, কারণ কি আমাদের ডিএনএ ছিল, আমরা জানি ডিএনএ প্লাস প্রোটিন ইজ ইকুয়াল টু ক্রোমোজোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ভাইরাসের ক্ষেত্রে তো প্রোটিনেরই প্রশ্ন ছিল না, সো ক্রোমোজোম অনেক পরের প্রশ্ন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হ্যাঁ প্রোটিন তৈরি করতে পারতেছে, 70S নামক একটা রাইবোজোম আছে, যেটা হচ্ছে আমরা জানি রাইবোজোমের লোয়ার ক্যাটাগরি, 80S টা সাধারণত হায়ার ক্যাটাগরি, যেটা অ্যালজিতে সর্বপ্রথম পাওয়া যায়, শৈবালে সর্বপ্রথম পাওয়া যায়। তাহলে 70S যদি পাওয়া যায়, আমরা এখানে বলতে পারি এখানে প্রোটিনটা খুব একটা ভালো হয় না, তাই এখানে হিস্টোন প্রোটিন পাওয়া যায় না, নন হিস্টোন পাওয়া যায়। সো ডিএনএ প্লাস নন হিস্টোন ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। আর ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা যেহেতু ব্যাকটেরিয়াল ইনফরমেশন খুবই কম, তাই সাধারণত আমাদের যেরকম অসংখ্য ইনফরমেশন 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়, এদের এত কিছু পাওয়া যায় না, ছোট্ট একটা ডিএনএ, ছোট্ট একটা ক্রোমোজোম। সো এদের ভাগ করাটা খুবই ইজি, এজন্য এটাকে ডিরেক্ট বিভাজন বলা হয়, বা দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস বলা হয়, এটাকে সরাসরি মাইটোসিস বলা হয় না। এবার আমরা যাই, এখানেও সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা খুব একটা নাই। এবার ফাইনালি ফার্স্ট ইউক্যারিওটিক সেল, যেখানে রাইবোজোম আছে, 80S, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলজি বডি আছে, সবকিছু আছে। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন তৈরি হবে ডিএনএ সাথে পেঁচাবে, এবং ইনফরমেশনও অনেক, আগেরটার মতো এত কম ইনফরমেশন না। সো আমরা অসংখ্য ক্রোমোজোম পাবো এখানে, এবং আমরা ফাইনালি ক্রোমোজোমটা পাইলাম। এবং ক্রোমোজোম যখন প্রথমবার পাইছি, তখন এগুলো কিন্তু একটাই ক্রোমোজোম। এখানে কিন্তু আমরা যদি দেখি আমাদের ক্ষেত্রে টুয়াইজ এন হচ্ছিল কেন, টুয়াইজ এনটাকে এন করার প্রয়োজন পড়তেছিল কেন, কারণ আমাদের একটা আসছিল পিতার থেকে, আরেকটা আসছিল মাতার থেকে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু ফিউশন হয় নাই, এখনো ফিউশন হয় নাই, তাইলে এদের ক্ষেত্রে কি ডাবল জোড়া থাকবে? না, একটাই থাকবে। তাহলে এদেরকে বলা হয় এন, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের একটাই অংশ আছে। সাধারণত পিতা মাতা থেকে যে দুইটা আসে, প্রত্যেকটা ক্রোমোজোম যে জোড়ায় জোড়ায় থাকে, যেটাকে আমরা যখন সেল ডিভিশন পড়তেছিলাম হোমোলোগাস শ্রেণী বলছিলাম, ওগুলো এখনো হয়নি, তাই এটাকে বলা হয় মেইনলি হ্যাপ্লয়েড প্রাণী। আচ্ছা, হ্যাপ্লয়েড যে কন্ডিশনটা এন দশা থাকে, আমরা আমরা কি বলি, আমাদের বডিতে যখন থাকে ওগুলোকে আমরা গ্যামেট বলি। তাই শৈবালের এই দশাটাকে বলা হয় গ্যামেটোফাইট। এই দশাটাকে বলা হয়, এন দশাটাকে বলা হয় গ্যামেটোফাইট। এখন গ্যামেটোফাইট গুলোও তো নিজেদের মধ্যে ফিউজ করতে পারে, তখন কি হয়, স্পোরোফাইট ফর্ম হয়। এন এন ফর্ম করলে আমরা সাধারণত এটাকে জাইগোট বলি, টুয়াইজ এন যেটা, এটাকে জাইগোট বলি। কিন্তু গাছের ক্ষেত্রে সাধারণত রিপ্রোডাকশনে সক্ষম যে কোনো কণাকে বা যে কোনো সেলকে বলা হয় স্পোর। তাহলে এই যে গাছটা, যে গাছটা স্পোরকে ক্যারি করে, তাকে বলা হয় স্পোরোফাইট। ফাইট মানে গাছ, আর স্পোর মানে হচ্ছে স্পোর হিসেবে কাজ করতেছে। ওকে, সো এই গাছের ক্ষেত্রে একটা পার্থক্য, মৌলিক পার্থক্য হচ্ছে আমাদের ক্ষেত্রে স্পার্ম বা ওভাম যেগুলো থাকে, এগুলো নর্মালি বাস করতে পারে না। যেমন স্পার্মটা সাধারণত বাস করতে পারে না। আমরা আমাদের যে হিউম্যান ফর্মটা, ওটা হচ্ছে টুয়াইজেন, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম ফর শিওর দুইটা করে থাকবে, একটা থাকলে ওটা আর বেঁচে থাকতে পারবে না। সো গাছের ক্ষেত্রেও কিন্তু সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম না। গাছের ক্ষেত্রে এন দশাটাও বেঁচে থাকতে পারে, অর্থাৎ গাছের স্পার্মটাও বেঁচে থাকতে পারে, এবং ফাইনালি একটা গাছ তৈরি করতে পারে, আবার টুয়াইজেনটাও বেঁচে থাকতে পারে। এখন প্রশ্ন আসে, যেহেতু দুইটা দশা আছে, কোন দশাটা মোর প্রমিনেন্ট? এটা মনে রাখার জন্য আমাদের মনে রাখা লাগবে, শুরুর দিকে আমরা যখন শৈবাল ছত্রাক দেখি, শৈবাল ছত্রাকের ক্ষেত্রে গ্যামেটোফাইট দশাটা অর্থাৎ এন দশাটা মোর প্রমিনেন্ট দেন টুয়াইজেন। ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশাটা মোর প্রমিনেন্ট, এবং এই দশাটা কন্টিনিউ করে এই যে এন দশা ও টুয়াইজেন দশা, এটা কি স্ট্রাকচারাল প্রপার্টি নাকি সেক্সুয়াল প্রপার্টি? অবশ্যই স্ট্রাকচারাল প্রপার্টি। এর ক্ষেত্রে ক্রোমোজোম কয়টা আছে, এইসব স্ট্রাকচারাল প্রপার্টির ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে ব্রায়োফাইটাকে বলা হয় ব্রিজিং ক্লাস, অর্থাৎ সে, আমরা জানি এগুলো হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্রাম, অর্থাৎ এই গাছগুলো হচ্ছে হায়ার ক্লাস, আর শৈবাল ছত্রাক বা এই নিচের গুলো হচ্ছে লোয়ার ক্লাস। এই দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করে আমরা জানি ব্রায়োফাইটা। এবং মনে রাখা লাগবে ব্রায়োফাইটা সংযোগ স্থাপন করে, অর্থাৎ এর কিছু বৈশিষ্ট্য এদের সাথে মিলবে, আবার কিছু বৈশিষ্ট্য এদের সাথে মিলবে। মনে রাখা লাগবে সেক্সুয়াল প্রপার্টিজ গুলা উপরের সাথে মিলবে, আর যেসব প্রপার্টিজ স্ট্রাকচারাল, ওগুলা মিলবে আগের গুলার সাথে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, এই এখানে মূলকাণ্ড পাতা নাই, ব্যাকটেরিয়ার মূলকাণ্ড পাতা নাই, শৈবালের মূলকাণ্ড পাতা নাই, ছত্রাকের মূলকাণ্ড পাতা নেই, এটা কি স্ট্রাকচারাল প্রপার্টিজ? হ্যাঁ, মূলটা হচ্ছে একটা স্ট্রাকচার, তাহলে ব্রায়োফাইটারও মূলকাণ্ড পাতা আমরা পাবো না। অন্যদিকে আমরা যদি দেখি আইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাসের প্রশ্ন যখন আসবে, আমরা একটু পরে এটা কি জিনিস বুঝবো, আমরা দেখবো উগ্যামাস হচ্ছে ফাইনাল কন্ডিশন, মানে ডেভেলপ কন্ডিশন। এটা দেখা যাবে উগ্যামাসটা ব্রায়োফাইটা ফলো করতেছে, কারণ কি ডেভেলপ কন্ডিশন সেক্সুয়াল প্রপার্টিজ গুলা ব্রায়োফাইটা ফলো করে। ওকে,
তাহলে যেহেতু এন এখানেও এই গাছটা কি এন দশাটা প্রমিনেন্ট হবে না টুয়াইজ এন দশাটা প্রমিনেন্ট হবে, এটার অর্থ হচ্ছে এখানের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি একটা হবে নাকি দুইটা হবে? দুইটা হলে ওটাকে বলা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট দশাটা কি এখানে খুব বেশি প্রমিনেন্টলি পাওয়া যাবে নাকি এন দশাটা অর্থাৎ গ্যামেটোফাইট দশাটা প্রমিনেন্টলি পাওয়া যাবে? অর্থাৎ ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা জানি স্ট্রাকচারাল প্রপার্টি এন দশাটা প্রমিনেন্ট পাওয়া যাবে টুয়াইজ এন এর তুলনায়। সো আমরা বুঝলাম গ্যামেটোফাইটিক দশা কি আর টুয়াইজ এনটা স্পোরোফাইটিক দশা, এটা একটু কম পাওয়া যাবে। এবার হচ্ছে কি ফ্লিপ করবে, যেহেতু আমরা জানি টেরিসে গিয়ে এখন ফাইনালি ডেভেলপড হয়ে গেছে, এটা ফ্লিপ করবে, দেখা যাবে কি টুয়াইজ এন দশা বা স্পোরোফাইটিক দশাটা এখন থেকে মেইন, এন দশাটা খুবই কালে ভদ্রে পাওয়া যাবে। যদিও দুইজনে বেঁচে থাকতে পারে কিন্তু দুইটাই দেখা যায় খুব বেশি পাওয়া যায় না, হয় এন পাওয়া যাবে আর টুয়াইজ এন পাওয়া যাবে, দুইটাই পাওয়া যাবে ওকে। কিন্তু টুয়াইজ এনটা খুব বেশি প্রমিনেন্ট, অনেক বেশি পাওয়া যায়, এনটা খুব বেশি পাওয়া যায় না। জিমনোস্পার্ম অবশ্যই বাকিগুলা তো অবশ্যই ডেভেলপ কন্ডিশনটাকেই ফলো করবে, টুয়াইজ এন এন, এবং এনটা লাস্টের দিকে একদম হারায় যায় বলা যায়। ওকে, তো আমরা এখন দেখি, আমরা বুঝতে পারলাম এন টুয়াইজ এন এর বিষয়টা। এখন আমাদের বুঝতে হবে এন টুয়াইজ এন তো বুঝলাম, এখানের মধ্যে আমরা শুরুতে তাইলে কি পাইলাম, প্রথম তিনজনের মেইন দশাটা হচ্ছে এন, শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা, এই তিনজনের মেইন দশাটা হচ্ছে এন এবং ফাইনাল দশাটা হচ্ছে টুয়াইজ এন। এখন আমরা আসি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, যারা এন দশা তারা খুব ভালো অঙ্গজ জনন করতে পারে এবং আমরা দেখবো এরা ভেঙে গেলে আলটিমেটলি দুইটা গাছ তৈরি করতেছে, ইভেন শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করে। বড় গাছগুলো আমরা দেখতেছি মূল যদি ভেঙে নিই, ওটাকে যদি মাটিতে পুঁতে দিই, ওটাও একটা গাছ হয়ে যাবে, একটা ডাল ভেঙে নিলে পুঁতে দিলে গাছ হয়ে যাবে। অর্থাৎ অঙ্গজ জনন সবার জন্য সেম, ভেঙে গেলে কি হবে না হবে। কিন্তু আমরা যদি দেখি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা, এই টুয়াইজ এন বডিটা থেকে একটা করে এন বের হবে। আমরা জানি টুয়াইজ এন ভেঙে ভেঙে এন হতে হবে, এই এন গুলা ফিউজ করে আলটিমেটলি দুইটা বডি থেকে এন আসতে হবে, ফিমেল বডি মেল বডি, এবং এগুলো ফিউজ করার মাধ্যমে ফাইনালি আমরা যে জিনিসটা পাবো ওটাকে বলা হচ্ছে যে প্রোডাক্ট অফ কনসেপশন, বা এটাকে বলা হয় যে আলটিমেটলি ফিউশনের প্রোডাক্ট, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফার্স্ট প্রোডাক্ট জাইগোট যেটাকে বলি আমরা। সো আমাদের এখন একটু করে একটু ক্রিটিক্যালি চিন্তা করা লাগবে। আমরা জানি আমাদের ক্ষেত্রে মেল, আমাদের জন্য মেল যে স্পার্মটা এটা দেখা যাচ্ছে খুবই ছোট মানুষের জন্য, আর ফিমেল যে পার্টটা ওভামটা এটা সাধারণত অনেক বড় থাকে। তাহলে আমরা বলতে পারি ইন জেনারেল ডেভেলপ কন্ডিশন হচ্ছে এটা, যেখানের মধ্যে ফিমেলটা বড় থাকবে। ওকে, ডেভেলপ কন্ডিশন হচ্ছে ফিমেলটা বড় থাকবে আর মেলটা ছোট থাকবে, এটা হচ্ছে ডেভেলপ কন্ডিশন। আর মেলটা ছোট থাকবে ফিমেলটা বড় থাকবে, তার থেকে বড় কথা হচ্ছে ডেভেলপ কন্ডিশনটা আমাদেরকে বলে যে ফিমেলটা অবশ্যই অবশ্যই কিরকম হবে, ফিক্স থাকবে, বডির মধ্যে ফিক্স থাকবে। ওকে, কিন্তু এটা তো ডেভেলপ কন্ডিশন। আমরা প্রথম যেটা শৈবাল দেখতেছি এরা এরা কিন্তু ডেভেলপ না, এদের ক্ষেত্রে স্পোরটা কি হবে, এদের ক্ষেত্রে স্পোরটা বের হয়ে আসে, স্পোরটা বের হয়ে আসে এবং দুইটা স্পোরই সাধারণত সমান সমান হয়, এদেরকে বলা হয় হোমোস্পোরাস। তারপর আস্তে আস্তে দেখা যায় এটা একটু বড় হয়, হেটারোস্পোরাস হয়, এটাকে বলা হয় অ্যানাইসোগেমাস ধরনের বৈশিষ্ট্য। মানে এরা আইসোগেমাস মানে হচ্ছে দুইটা গ্যামেটই দেখতে সেম হবে, আর অ্যানাইসোগেমাস মানে হচ্ছে একটা গ্যামেট আরেকটা গ্যামেট বড় হবে। সো ওগেমাসটা আমরা দেখতেছি কি ফিমেলটা বড়, অ্যানাইসোগেমাসে ফিমেলটা আস্তে আস্তে বড় হচ্ছে যদিও দেখতে সেম। তাহলে ওগেমাস বৈশিষ্ট্যটা আমরা পাবো শুধুমাত্র কার ক্ষেত্রে, ব্রায়োফাইটার ক্ষেত্রে। কারণ কি ব্রায়োফাইটা থেকে কেন শুরু হচ্ছে, কারণ আমরা জানি ব্রায়োফাইটা হচ্ছে ব্রিজিং ক্লাস এবং এরা উপরের বৈশিষ্ট্যটা ফলো করে সেক্সুয়াল বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এবং আমরা দেখতেছি এটা হচ্ছে একটা সেক্সুয়াল বৈশিষ্ট্য যে উগেমাস হবে নাকি আইসোগেমাস হবে। তাহলে বাকি দুইজন কি হবে, আইসোগেমাস হবে। এই এতটুকু বুঝতে পারলে এবার আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিষয়টাতে যাই। সো ফার্স্ট অফ অল আমরা যখন উলুথ্রিক্সের দিকে তাকাবো, উলুথ্রিক্সের দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানের মধ্যে সবগুলা সেল, আমরা জানি এই স্ট্রাকচারটা কিরকম, নিচের এই অংশটা হোল্ড ফাস্ট এবং উপরে আমরা দেখি কিছু মানে বেল্ট শেপ, কিছু বেল্ট শেপ সেল আছে, ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ। এবং আমরা যদি দেখি এখানের মধ্য থেকে সেল ফেটে বের হয়ে আসে, এখান থেকে সেল ফেটে বের হয়ে আসে। এখানে আমাদের একটু দেখতে হবে প্রথম তিনজনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আলটিমেটলি যে প্রোডাক্টটা, অর্থাৎ আমরা যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে দেখি, এখানের মধ্যে যেই প্রোডাক্টটা আলটিমেটলি রিপ্রোডাকশনের জন্য দায়ী ছিল ওটা ভিতরে ছিল, এরকম এই প্রোডাক্টটা রিপ্রোডাকশনের জন্য দায়ী, এটা বডির ভিতরে ছিল। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেম, প্রোডাক্টটা ভিতরে ছিল। আমরা যদি শৈবালের ক্ষেত্রে দেখি এরাও হচ্ছে ভিতরে থাকে, ভিতর থেকে ফেটে বের হয়ে আসে। অন্যদিকে আমরা যখন ছত্রাকে যাব দেখবো আস্তে আস্তে বাইরের দিকে চলে আসতেছে এবং বাইরের দিকে কিনারা ধরে থাকতেছে, এবং ফাইনালি আমরা যখন দেখবো ফাইনাল এই ছত্রাকের পর থেকে সবাই একটা কিনারে থাকে, এই কিনারে থাকে এবং এখান থেকে বের হয়ে আসে।
সো আমরা প্রথম তিনটার বৈশিষ্ট্য আর শেষ তিনটার বৈশিষ্ট্য একরকম পাইলাম না। এবার হচ্ছে কি আমরা দেখব শৈবাল এবং ছত্রাকের মধ্যে স্পোরটা বের হয়ে আসলো। এখন শৈবালের স্পোরটা যখন বের হয়ে আসে এন, স্পোরটা এন হয়, ঠিক আছে? আচ্ছা, এই এন স্পোরটার মধ্যে সাধারণত এটাকে বলা হয় জোস্পোরেনজিয়াম। জোস্পোরেনজিয়াম অর্থ হচ্ছে এই স্পোরটা মুভ করতে পারে। এই স্পোরটা চারটা ফ্লাজেলা থাকে এবং এই চারটা ফ্লাজেলা এই এন স্পোর গুলা দেখা যায় হচ্ছে কি একটা সময় নতুন আরেকটা গাছ ফর্ম করতে পারে। জোস্পোরেনজিয়াম গুলা থেকে একটা করে গাছ তৈরি হতে পারে, এটাকে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন গাছ ফর্ম করলো, গাছ ফর্ম করে এই অ্যান গুলা যদি ফিউজ করলো, এই অ্যান গুলো ফিউজ করলো এবং ফাইনালি একটা গাছ তৈরি করলো যেটা টুয়াইজেন। এই টুয়াইজেন গাছটা থেকে আমরা যদি চিন্তা করি, বা এই টুয়াইজেন গাছ থেকে চিন্তা না করে আমরা যদি এভাবে চিন্তা করি, এই একটা নতুন গাছ তৈরি হলো। আমরা যদি দেখি এখানে একটা নতুন গাছ তৈরি হলো যেটা নিজে এন, ওকে, এও এন এও এন, এখান থেকে একটা স্পোর বের হইলো, এখান থেকে আরেকটা স্পোর বের হইলো, যে স্পোরটা হচ্ছে বাইফ্লাজিলেট, বাইফ্লাজিলেট, এবং এই স্পোর গুলা আলটিমেটলি ফিউজ করলো। তাহলে এই গাছ থেকে একটা স্পোর বের হইলো, এই গাছ থেকে একটা স্পোর বের হইলো, ফিউজ করতেছে। কিন্তু আমরা জানি ইন জেনারেল ফিউজ করলে একটা মেল হতে হয় একটা ফিমেল হতে হয়, কিন্তু আমরা দেখতেছি মেল ফিমেল আলাদা করার উপায় নেই, দুইটাই দেখতে সেম। এজন্য গ্যামেট দুইটা সেম, এই প্রসেসটাকে বলা হয় আইসোগ্যামা। এবং আইসোগ্যামাস দুইটা যখন ফিউজ হবে তখন আমরা দেখবো এরা চারটা ফ্লাজেলা হয়ে যাবে, এবং আমরা ফাইনালি যেটা পাই এগুলা আলটিমেটলি অনেকগুলো সেল ডিভিশনের মধ্য দিয়ে যায় এবং ফাইনালি মিওসিসের মাধ্যমে আবার এনে কনভার্ট হয়। তাহলে আমরা দেখতেছি 2n দশাটা খুবই সাময়িক, 2n দশাটা খুব বেশি পাচ্ছি না, কিন্তু n দশাটা আলটিমেটলি গাছ হিসেবে আলটিমেটলি খুব বেশি প্রমিনেন্টলি পাওয়া যাচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখা লাগবে, এখানে 16টা মাদার সেল আছে। এখন 16টা মাদার সেল থেকে যখন এন বের হচ্ছিল, যখন এন বের হচ্ছিল তখন দেখা যাচ্ছিল কয়টা আসতেছিল, 16টার থেকে এন আসবে 32টা, অর্থাৎ এন গাছ থেকে, এটা যেহেতু এন গাছ, 16টা থেকে 32টা আসবে, ওকে। কিন্তু আমরা যখন দেখতেছি এটা যদি টুয়াইজ এন গাছ হয়, ফর এক্সাম্পল এটা যদি টুয়াইজ এন গাছ হয়, এখান থেকে যদি স্পোর গুলো আসে, গ্যামেট গুলো আসে, তখন 16টার থেকে কয়টা আসবে, 64টা। এজন্য গ্যামেট পাওয়া যায় 64টা। আমরা দেখবো গ্যামেটেনজিয়াম বলতেছে যেটা, মানে যেই সেল থেকে আলটিমেটলি গ্যামেটটা আসে, এখানে প্রত্যেকটা সেলই সেম, কিন্তু একটার থেকে গ্যামেট আসতেছে মাঝে 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 যাচ্ছে, যে মাইটোসিস হলে, যখন মাইটোসিস হচ্ছে তখন দেখা যাচ্ছে 32টা আসতেছে, যখন মিওসিস হচ্ছে তখন দেখা যাচ্ছে 64টা আসতেছে। কারণ 16টা থেকে মিওসিসের মাধ্যমে 64টা আসে, আর মাইটোসিসের মাধ্যমে 32টা আসে। মাইটোসিস হলে এটাকে বলা হচ্ছে জোস্পোর, আর মিওসিস হলে এটাকে বলা হচ্ছে গ্যামেট অর গ্যামেটোস্পোর। সো যখন গ্যামেটোস্পোর আসতেছে এটাকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়াম, আর যখন জোস্পোর আসতেছে এটাকে বলা হচ্ছে জোস্পোরেনজিয়াম। সো সেম প্রসেসটাই আমরা দেখবো ছত্রাকের ক্ষেত্রে। ছত্রাকের ক্ষেত্রেও কি পাবো আমরা, প্রথমে এন পাবো, আমরা এন পাবো। সো আমরা এনটা একটু দেখে ফেলি, একটা মিনিট। সো ছত্রাকের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম জিনিসটা হতো, কিন্তু আমরা ছত্রাকের ক্ষেত্রে শুরুতেই বলছিলাম স্পোর গুলা এরকম ফেটে বের হওয়ার দরকার নেই। কারণ কি আমরা দেখছিলাম যে ছত্রাক থেকে পরবর্তীদের ক্ষেত্রে স্পোর গুলা বের হয়েই থাকে, এখানেই থাকে স্পোর গুলা। এবং আমরা জানি স্পোরটা ইন জেনারেল এন হবে, কারণ কি এন এই ক্ষেত্রে গ্রেটার দেন টুয়াইজ এন, এগুলো আমরা কথা বলে আসছি, এই ক্ষেত্রে গ্যামেটোফাইটটা বেশি থাকে। সো ফর এক্সাম্পল এনটা বের হয়ে আসলো, এই স্পোরটা বের হয়ে আসলো, ওকে, এই এনটা বের হয়ে আসলো এবং মিওসিস শুরু হলো, মাইটোসিস শুরু হলো। মাইটোসিস শুরু হলে আমরা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম পেলাম। এবং আমরা যদি দেখি এই মাইটোসিসের মাধ্যমে চারটা সেল হলো, এরা প্রত্যেকে একটা একটা করে সেল হলো, ওকে, এবং ফেটে গিয়ে চারটা সেল হলো, এবং এরা প্রত্যেকেই কিন্তু এন, এন থেকে এন হইছে, ওকে। এবং এরা বড় হইলো, দুইটা সেল ফর্ম করলো। আমরা যদি দেখি এরা বড় হইলো, যে কোনো দুইটা আমরা দেখি এরকম দুইটা বড় হইলো, এবং যারা বড় হয়েছে এরাও এন। এখন দুইজন এন ফাইনালি কি করলো, ফিউজ করলো। তাহলে আমরা দেখি তো এর আগেও আমরা সেম জিনিসটা দেখতেছিলাম না, দুইজন এন ফিউজ করতেছিল এবং এন গুলো আসছিল যার থেকে ওই গাছটাও ছিল এন, অর্থাৎ গ্যামেটোফাইটিক। এবং ফাইনালি আমরা ফিউশনের মাধ্যমে কি পাইলাম, টুয়াইজ এন একটা প্রোডাক্ট পাইলাম। এখন টুয়াইজ এন মানে কি, এখানে দুইটা করে ক্রোমোজোম আছে, এবং আমরা জানি আগের জনের ক্ষেত্রেও যেরকম টুয়াইজ এনটা বেশিক্ষণ সার্ভাইভ করে নাই, এই জনের ক্ষেত্রেও টুয়াইজ এনটা বেশিক্ষণ সার্ভাইভ করবে না। এটা হয়তো বা কিছুক্ষণ সেল ডিভিশন করবে, টুয়াইজ এন দশা থেকে কিছুক্ষণ সেল ডিভিশন করবে, এখানে দুইটা হবে চারটা হবে এরকম কিছু দশা হবে, ওকে। কিন্তু ফাইনালি এরা সবাই আবার মিওসিসের মধ্য দিয়ে যাবে। মিওসিস মানে কি আমরা জানি দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যাবে, এবং মিওসিসের মধ্য দিয়ে গেলে এরা সবাই আবার এনএ প্রোডাক্ট, এনএ কনভার্ট হলো,
এবং সবাই বের হয়ে আসলো এন হিসেবে, এবং ফাইনালি আমরা আবার এনই ফেরত গেলাম। সো আমরা দেখতেছি এন দশাটা যেভাবে প্রমিনেন্ট, টুয়াইস এন দশাটা ঠিক তো ওভাবে প্রমিনেন্ট না। ওকে, আমাদের এই বিষয়গুলো গেল, এবং আমরা আস্তে আস্তে দেখলাম পরের জন যেটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখব যে আস্তে আস্তে একটু ডেভেলপ করছে। যেমন এদের ক্ষেত্রে স্পোর গুলাকে যদি দেখি, এদেরকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। কারণ কি, হ্যাপ্লয়েড মানে হচ্ছে যাদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম পাওয়া যায়, অর্থাৎ এই স্পোর গুলা কি এন। এদেরকে আইসোগ্যামাসও বলতে পারি, বা আলাদা করে হ্যাপ্লয়েড স্পোরও বলা হয়। এদেরকে এনও বলা যায়, কারণ কি এরা আইসোগ্যামাস, আইসোগ্যামাস দুইটাই দেখতে সেম, দুইটা গ্যামেটই দেখতে সেম। কিন্তু এখানের মধ্যে মেল ফিমেল আমরা আলাদা করতে পারবো না। কিন্তু আমাদের হাইয়েস্ট ডেভেলপ যে কন্ডিশন, ওখানে আমরা যদি দেখি ফিমেল পার্টটা এবং মেল পার্টটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে নর্মাল যে আমাদের ফুলগুলা থাকে, এনজিওস্পার্মের ফুল, ওখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা। সো আমাদের ফাইনাল যে ডেভেলপ কন্ডিশন, ওটার দিকে আমরা যখন আগাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ কন্ডিশনের দিকে আগাতে আগাতে আলটিমেটলি মেল পার্ট ফিমেল পার্ট গুলো আলাদা হতে হবে। কিন্তু আমরা শৈবাল ছত্রাকের ক্ষেত্রে দেখলাম কি এরা হচ্ছে আইসোগ্যামাস, এবং ব্রায়োফাইটার ক্ষেত্রে সর্বপ্রথম যেহেতু সেক্সুয়াল বৈশিষ্ট্যগুলা ব্রায়োফাইটা ডেভেলপ কন্ডিশন গুলাকে ফলো করে, তাই আমরা দেখবো ব্রায়োফাইটার ক্ষেত্রে সর্বপ্রথম মেল বডি, মেল সেক্সুয়াল যে ইয়াটা স্পোর্টটা আর ফিমেল স্পোর্টটা আলাদা হবে। ঠিক আছে, এবং ব্রায়োফাইটার ক্ষেত্রে এটাকে অ্যানথেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম বলা হয়, এবং এটা কন্টিনিউ করবে পরের সবগুলাতে। তাহলে আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার অংশটা দেখে আসি। সো আমরা দেখলাম কি ব্রায়োফাইটা আমরা জানি যে স্ট্রাকচারাল বৈশিষ্ট্যগুলো সাধারণত আগের জনের সাথে মিলে, লোয়ার ক্যাটাগরির সাথে মিলে, আর সেক্সুয়াল বৈশিষ্ট্যগুলো আপার ক্যাটাগরির সাথে মিলে। এবং সেক্সুয়াল বৈশিষ্ট্যটা হচ্ছে এতক্ষণ আইসোগেমাস ছিল, এখন আস্তে আস্তে আমরা জানি ডেভেলপ ফর্মটা অবশ্যই উগেমাস হয়। উগেমাস অর্থ কি আমরা জানি যে একটা বডির ভিতরে হবে, অর্থাৎ ফিমেল বডির ভিতর মানে ওভামটা একটা ফিক্স থাকবে, আর স্পার্মটা এসে এখানে ফিউজ করবে। যেহেতু এটা ফিমেল বডিতে থাকতেছে, এবং ফাইনালি ফিউজ প্রোডাক্টটা অর্থাৎ এমব্রায়োটা, ভ্রূণটা সাধারণত স্ত্রী দেহের মধ্যেই থাকবে। তাহলে এই যে ডেভেলপ কন্ডিশন গুলা, এগুলা আগে দেখা যাচ্ছিল না, ব্রায়োফাইটা থেকে এটা শুরু হবে। সো আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার যে সেক্সুয়াল প্রপার্টিজ গুলো, এগুলো সাধারণত সেম হয়, এক্স্যাক্টলি সেম টু সেম হয়। তাই আমরা শুধুমাত্র টেরিসটা দেখবো, ব্রায়োফাইটাটা আমাদের বইয়েও খুব একটা ডিসকাস করা হয়নি। প্রথমত আমাদের টেরিসের ক্ষেত্রে মনে রাখা লাগবে, আমরা যদি ছবির দিকে যাই, আমাদের এই যে প্রথম তিনজনের ক্ষেত্রে যে প্রোডাক্টটা আলটিমেটলি পরবর্তী প্রোডাকশনটা করবে, ওরা সবাই ছিল ভেতরে। আর পরের তিনজনের ক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখতেছি বাইরে এক্সপোজড হয়ে আসতেছে, ব্রায়োফাইট আর টেরিডোফাইট আলটিমেটলি সেম। সো আমরা দেখি বাইরে এক্সপোর্ট হচ্ছে, এবং আমরা দেখবো এদের স্পোর গুলাকে আলাদা আলাদা নাম দিয়ে ডাকা হয়। আলটিমেটলি সবার কাজই সেম, কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে টেরিডোফাইটার ক্ষেত্রে এই স্পোরটাকে বলা হচ্ছে সোরাস, সোরাস। আর হয়তো বা ব্রায়োফাইটা আমরা দেখতেছি এই এখানের ক্ষেত্রে ছত্রাকের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ক্ল্যামাইডোস্পোর, কনিডিওস্পোর, অয়েডিয়া। স্পোরগুলোর নানান নাম দেওয়া হচ্ছে। তারপর এই এখানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিপনোস্পোর নাম পাবো, তারপর একাইনিটি নাম পাবো। এগুলো মূলত মেইন স্পোরটা, জোস্পোরটাকে যখন খাবার বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে এটা একটা কভারিং নেই, এই স্পোরগুলো একটা কভারিং নেই, তখন বিভিন্ন নামে ডাকা হয়, হিপনোস্পোর, রেস্টিং স্পোর, একাইনিটি। এগুলা যখন ছত্রাকের ক্ষেত্রে হয় সেম জিনিসটাই, খাবারের জন্য খাবারের অভাবে যখন এভাবে এরা বদ্ধ হয়ে যায়, তখন ছত্রাকের ক্ষেত্রে এটাকে বলা হয় ক্ল্যামাইডিয়া, স্পোর, কনিডিয়া, বিভিন্ন নামে ডাকা হয়। সো স্পোর গুলো আলটিমেটলি সেম কাজটাই করে, জাস্ট নামগুলো ভিন্ন। আমরা জাস্ট একটার সাথে আরেকটা কম্পারিজন করলে নামগুলো দেখে ফেললেই হবে। সো আমরা দেখলাম টেরিসের ক্ষেত্রে এই সোরাস গুলা অর্থাৎ স্পোর গুলা, টেরিসের স্পোর গুলা, আমরা যদি একটা ছোট একটা টেরিস আঁকি, আমরা জানি টেরিসের ক্ষেত্রে টেরিসের স্ট্রাকচারটা আমরা পড়ছিলাম, প্রথম মূল পাওয়া যাবে এখানে, প্রথম মূল পাওয়া যাবে। এবং আমরা জানি এর ক্ষেত্রে মূল হইলে স্টেম হবে, এবং স্টেম হওয়ার সাথে সাথে এখানে গাছ পাতা হতে শুরু করবে। আমরা পাতা, যৌগিক পাতা হবে এখানে কতগুলা, আমরা এভাবে দেখালাম আপাতত, এরকম কিছু পাতা পাওয়া যাবে। এবং আমরা জানি এখানের মধ্যে কচি পাতা পাওয়া যাবে, যেটাকে আমরা ক্রোজিয়ান নামে ডাকি। এবং আমরা এটাও জানি যে পাতার কিনারা গুলা ঘেঁষে এখানের মধ্যে সোরাস গুলা আছে, অর্থাৎ স্পোর গুলা আছে। সো আমরা যখন একটা স্পোরকে বের করে দেখব, আমরা জানি যে স্পোরটা যে সেলের মধ্যে আছে, এই সেলটাকে বলা হয় স্পোরেনজিয়াম। যেমন করে আমরা একটু আগে দেখতেছিলাম শৈবালের ক্ষেত্রে জোস্পোরেনজিয়াম বলা হচ্ছিল, গ্যামেটেনজিয়াম বলা হচ্ছিল, ঠিক তেমনি স্পোরটা যেখানে আছে এটাকে বলা হচ্ছে স্পোরেনজিয়াম। সো আমরা যখন স্পোরেনজিয়ামটা দেখবো, এখান থেকে একটা স্পোরটাকে আমরা বের করে নিয়ে এসে যখন দেখবো, স্পোরেনজিয়ামটা হচ্ছে অনেকটা এরকম, অনেকটা এরকম, যেখানের মধ্যে পুরাটা একটা খোলস খোলস দিয়ে তৈরি, খোলস দিয়ে তৈরি। এবং
এইখানের মধ্যে একটা অংশ এরকম করে পাতলা একটা অংশ থাকে, পাতলা অংশটাকে বলা হয় এনুলাস, না স্টোমিয়াম বলা হয়। পাতলা অংশটাকে বলা হয় স্টোমিয়াম, বাকি অংশটাকে বলা হয় এনুলাস। এবং এখানের মধ্যে 4টা স্পোর থাকে, এখানের মধ্যে স্পোর গুলা থাকে। তাহলে স্পোরেনজিয়াম গুলো এক্স্যাক্টলি আমরা দেখতেছি শৈবালের মতো এক্স্যাক্টলি সেম কাজটাই করতেছে। স্পোরেনজিয়ামের মধ্যে স্পোর গুলো আছে, এরা ছিঁড়ে বের হবে, কিন্তু শৈবালের মতো ছিঁড়ে বের হবে না, এখানের মধ্যে আরেকটু মেকানিজম আছে। এখানের মধ্যে শুধুমাত্র একটা অংশ দিয়ে ছিঁড়ে বের হবে, এবং এগুলো শুধুমাত্র পাতার কিনারায় থাকে, শৈবালের মতো পুরো বডিতে থাকে না। সো ডিফারেন্সটা এখানে। এবং আমরা মনে রাখবো টেরিস এবং ব্রায়োফাইটা আলটিমেটলি সেম স্ট্রাকচারটা ফলো করে। সো এই স্পোর্ট গুলা আমাদের মাথায় রাখা লাগবে। পানি ঢুকে এখানে, পানি কোন পুরোটা অংশ দিয়ে ঢুকতে পারে, কিন্তু ছিঁড়ে বের হয় শুধুমাত্র এই অংশটা। তাহলে মনে রাখতে হবে এই অংশটা পাতলা, বাকি অংশগুলো একটু ভারী। এবং মনে রাখা লাগবে ভারী অংশগুলা পাতলা অংশগুলা সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি হয়। আমাদের মাথায় রাখা লাগবে পাতলা অংশটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, বাকি অংশটা হয়তো বা কাইটিন দিয়ে বা কিউটিকল দিয়ে ভারী কিছু দিয়ে তৈরি। আর সেলুলোজ গুলা সাধারণত হালকা হয়। ওকে, তাহলে পানি যখন ঢুকে এটা ফেটে যায় এবং ফেটে গিয়ে স্পোর গুলা বের হয়ে আসে। এবং স্পোর গুলা বের হয়ে আসলে স্পোর গুলা এতক্ষণ কি ছিল? টুয়াইজেন। কারণ আমরা জানি টেরিস হচ্ছে ডেভেলপ গাছ, এরা বেশিরভাগ ক্ষেত্রে স্পোরোফাইটিক হয়, অর্থাৎ এদের ক্ষেত্রে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে। অর্থাৎ যে স্পোরটা বের হয়ে আসছে সে টুয়াইজেন। এখন এই স্পোরটা আলটিমেটলি মিওসিস করবে। মিওসিস করলে কয়টা সেল হবে? 4টা সেল হবে। ওকে, 4টা সেল হলে এটাকে বলা হয় স্পোর টেট্রাড। তাহলে যে স্পোরটা বের হয়ে আসছিল ওটাকে বলা হচ্ছে মাদার স্পোর। তাহলে আমরা মনে রাখবো এখানে বইয়ে যেটা বলা হয়েছে স্পোর মাতৃকোষ। যে কোনো জায়গায় যদি মাতৃকোষ ওয়ার্ডটা দেখো, স্পোর মাতৃকোষ বা যে কোনো মাতৃকোষ ওয়ার্ডটা দেখলেই মনে রাখবে এখানে কি হবে? আলটিমেটলি মিওসিস হবে। মিওসিস হওয়ার মাধ্যমে এরা কি এন হয়ে যাবে। এবং মাতৃকোষ গুলা সাধারণত টুয়াইজ এন থাকে, ওখান থেকে এন হইল 4টা সেল হইলো। এরপর আস্তে আস্তে স্পোর গুলা আলটিমেটলি ডেভেলপ হতে শুরু করবে। ওকে, স্পোর গুলা যখন ডেভেলপ হতে শুরু করবে, আমরা বলছিলাম যে গাছের ক্ষেত্রে এন দশাটাও বেঁচে থাকতে পারে। তাহলে এন দশাটা আলটিমেটলি বড় হতে শুরু করবে, এবং বড় হতে হতে পান পাতার মতো এরকম একটা স্ট্রাকচার ফর্ম করবে। ঠিক আছে, তাহলে এটা তো এন দশা, ঠিক না? ওকে, এন দশার মধ্যে এখানের মধ্যে দুইটা জিনিস দেখা যায়। এন দশা যদিও এন দশা, কিন্তু এখানের মধ্যে দেখা যায় হচ্ছে মেল পার্ট গুলাও থাকে, এখানে মেল বডি গুলাও থাকে, ফিমেল বডি গুলাও থাকে। সো দেখা যায় এখানে ফিমেল বডি গুলা সাধারণত ফ্লাস্ক শেপ হয়, আর মেল বডি গুলো সাধারণত নাশপাতি বা গোল গোল হয়। ঠিক আছে, এবং ফাইনালি আমরা যদি দেখি, আমরা যদি বড় করে দেখি ফিমেল বডিটা, তখন আমরা দেখতে পাবো ফিমেল বডিটাকে আমরা জানি আর্কিগোনিয়াম বলে ডাকা হয়। এই যে ফিমেল বডিটা, কিন্তু একটু আগেও যদি আমরা চিন্তা করি এরকম 4টা সেল পাওয়া যাবে। ওকে, অনেকগুলো সেল পাওয়া যাবে, কিন্তু একটু আগেও যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু মেল ফিমেল আলাদা পাচ্ছিলাম না, দুইটাই সেম ছিল। আলটিমেটলি যেটা ফেটে বের হচ্ছিল এরা ফিউজ করার পরে এরা সেম ছিল, কিন্তু এখন আমরা দুইটা সেল আলাদা পেলাম। এবং ফিমেলের মধ্যে অসংখ্য সেল আছে এখানে। ওকে, ফিমেলটা আলটিমেটলি এখানে আছে, মেলটাও এখানে আছে, এজন্য এদের যে এন দশা বা গ্যামেটোফাইটিক দশা, একে বলা হয় সহবাসী। একে বলা হয় সহবাসী, কারণ দুইজনই সমানভাবে বাস করে। তারপর এখানে ধরো ফিউশন হইলো, ফিউশন হওয়ার পরে মনে রাখা লাগবে এই নাশপাতি নামক সেল থেকে সাধারণত এরকম ফ্লাজেলা, বহু ফ্লাজেলা যুক্ত একটা শুক্রাণু বের হয়ে আসে, এবং সাধারণত ফিমেল পার্টটা থেকে দেখা যায় এই পুরা সবগুলা সেল নষ্ট হয়ে যায়, এবং ফাইনালি এই ফাইনাল সেলটার সঙ্গে ফিউশন হয়, এই শুক্রাণুটা ফিউজ করে। এবং ফিউজ করার পরে আমরা জানি অ্যাজ ইউজুয়াল টুয়াইজেন হয়ে গেল, এবং ফাইনালি টুয়াইজেন হয়ে গেল। এবং এটাই পরবর্তীতে এই টুয়াইজেনটাই দেখা যায় আস্তে আস্তে গাছ ফর্ম করতে শুরু করে। এই পুরা জিনিসটা কোথায় হচ্ছে? এরা কিন্তু বের হয় না, এরা এখানেই আছে। তাহলে এই পুরা জিনিসটা, এই যে জাইগোট ফর্ম করাটা, এটা এই ফার্নের মধ্যেই হচ্ছে, এবং এখান থেকেই ফাইনালি কি হয়? নতুন গাছটা গ্রো করতে শুরু করে। আমরা যদি দেখি নতুন গাছটা গ্রো করতে শুরু করে, এবং ফাইনালি নতুন গাছটা বের হয়ে আসে। এটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং এখানে মজার পার্ট হলো এখন আমরা মেল ফিমেল পার্ট আলাদা দেখতে পাচ্ছি, অর্থাৎ আর্কিগোনিয়াম দেখতে পাচ্ছি, আবার অ্যানথেরিডিয়ামও দেখতে পাচ্ছি। অ্যানথেরিডিয়াম মানে হচ্ছে মেল পার্টটা, আর্কিগোনিয়াম মানে হচ্ছে ফিমেল পার্টটা। এবং আমরা যদি দেখি পরবর্তীতে মেল এবং ফিমেল সম্পূর্ণ আলাদা হয়ে যায়, এবং আমরা এই বৈশিষ্ট্যগুলো, আর্কিগোনিয়ামের বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তীতে জিমনোস্পার্মের ক্ষেত্রেও পাবো। কিন্তু ফাইনালি এনজিওস্পার্মের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আর পাওয়া যায় না, ওগুলো ডেভেলপড হয়ে যায়। ওই ক্ষেত্রে কি পাওয়া যায়? জিমনো গাইনোসিয়াম পাওয়া যায়, অ্যানথেরিডিয়াম, সরি অ্যান্থার পাওয়া যায়, এন্ড্রোসিয়াম গাইনোসিয়াম পাওয়া যায়। ওটা হচ্ছে একদম ফাইনাল ডেভেলপ কন্ডিশন। কিন্তু এখানে কিন্তু একদিনে পৌঁছায় নাই, প্রথমে অ্যানথেরিডিয়াম হয়েছে, তারপর ওখানে গেছে। সো এই জিনিসগুলো আমরা ডেভেলপমেন্ট যদি কম্পারিজন করি তাহলে আমাদের বিষয়টা বোঝা খুবই ইজি হয়। আচ্ছা, আমরা একটা ছবি দেখি ফাইনালি। আমরা যদি দেখি এখানে
এইটা ছিল মেইন ফার্নটা। এবং আমরা যদি দেখি এই যে এখানের মধ্যে অ্যান্থেরিডিয়াম গুলা থাকে গোল গোল, এখানে আর্কিগোনিয়াম গুলা থাকে, এরা ফিউজ করে, এটা এখান থেকে আলটিমেটলি ফার্নটা গ্রো করতে থাকে। এটাই হচ্ছে ফাইনালি, এটা হচ্ছে এন দশা, আর টুয়াইজেন দশাটা হচ্ছে এটা। এবং দুইটা দশাই সমানভাবে বিচরণ করে, কিন্তু এখানে টুয়াইজেনটা হচ্ছে মেইন দশা। এটাই হচ্ছে টোটাল আমাদের বইয়ে যত অর্গানিজম আছে সবগুলোর সেক্সুয়াল রিপ্রোডাকশন।